নমস্কার বন্ধুরা, বিভাস কেজি লাইভ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আবার সেই ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে চলে এসেছি। আজকে আমরা কোনো নবাবের সম্বন্ধে নয়, একজন কুখ্যাত ও অত্যাচারী রাজাকে নিয়ে কথা বলবো। আমাদের এই সোনার বাংলাকে শুধু নবাব, ইংরেজ, ফরাসি বা বর্গীরা শোষণ করেছে এদেশের স্বদেশী রাজাও। আমি সেই রবিসপ্ত নরসিংপুর রাজবাড়ির কথা বলছি। চলুন তবে ঘুরে আসা যায় সেই অভিশপ্ত নরসিংপুর রাজবাড়িতে। এই নরসিংপুর রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন রাজা দেবীসিংহ 1776 খ্রিস্টাব্দে। পরে রাজা উত্তরপুরুষ কীর্তিচাঁদ বাহাদুর 1857 খ্রিস্টাব্দে এই প্রাসাদের পুনর্নির্মাণ করেন। তবে এই প্রাসাদের পুরো ধ্বংসাবশেষ পরিণত হয়েছিল। এখন তার বংশধর সুরেন্দ্রনাথ মোহন সিংহ ও কিছু স্থানীয় মানুষের উদ্যোগে আবার এই রাজবাড়ির প্রাণ ফিরে পেয়ে গেছে। ঢুকেই সামনে ডান দিকে দেখতে পেলাম একটি মানচিত্র, যার দ্বারা দেবীসিংহের তালুক চিহ্নিত করা সম্ভব। এছাড়া এখানে এই রাজবাড়ির ছোট আর্ট গ্যালারি রাখা আছে। এর সামনে যে মহলটি দেখতে পাচ্ছ, এখানে রাজা দেবীসিংহের নাচঘর ছিল, যেখানে রাজা লখনৌ থেকে ছোট ছোট মেয়েদের নিয়ে এসে নাচ করিয়ে ইংরেজ কর্মচারীদেরকে খুশি করত। এছাড়াও এখানে বহু পুরনো দেবদেবীও আছে। এখানে 25টি চূড়া বিশিষ্ট দুর্গা মন্দির ও হনুমান মন্দিরও আছে। চলুন বন্ধুরা, কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। রাজা দেবীসিংহের বাবা দেওয়ানি সিং পানিপথের যুদ্ধের পর সপরিবার সহ উত্তর ভারত থেকে এসে মুর্শিদাবাদ সাগরদিঘি থানা অন্তর্গত বোখরাতে বসবাস করেন ও ব্যবসা বাণিজ্য শুরু করেন। পলাশির যুদ্ধের সময় রাজা দেবীসিংহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করতেন। এরপর তিনি তৎকালীন গভর্নর লর্ড ক্লাইভের সুদৃষ্টিতে পড়েছিলেন। শোনা যায় নাকি রাজা দেবীসিংহ রাজস্ব বিভাগের কাজ খুব ভালো জানত, তাই তিনি ইংরেজ কোম্পানির রাজস্ব বিভাগের একজন প্রধান হয়ে উঠেছিলেন। তবে রাজা দেবীসিংহের স্বর্ণযুগ শুরু হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময় থেকে। এই সময় রাজা দেবীসিংহ ও তার ভাই বাহাদুর সিং শোভা বাংলা ও বিহারের কয়েকটি পরগনার কিছু জায়গায় জমিদারি লাভ করেন। 1773 খ্রিস্টাব্দে প্রাদেশিক কাউন্সিল গঠিত হলে রাজা দেবীসিং কাউন্সিল সেক্রেটারি পদে নিযুক্ত হন। পরে বাংলার রাজস্ব বিভাগের দেওয়ান করা হয়েছিল। দেবীসিংহের উৎপীড়নের রাজস্বে আদায় বেড়ে যায়, তাতে ইংরেজ কোম্পানি খুব খুশি হয় এবং পরে পরগনার বিভিন্ন জায়গার রাজস্ব আদায়ের দায়িত্ব তাকে দেওয়া হয়। রংপুরের রাজস্ব আদায়ের জন্য তিনি ছোট জমিদার ও প্রজাদের ওপর অকথ্য অত্যাচার শুরু করেন এবং যেসব প্রজারা রাজস্ব দিতে পারত না, তাদের এখানে অকথ্য অত্যাচার করে তাদেরকে ফাঁসি দিয়ে কুয়োতে ফেলে রাখত এবং তারপর ভাগীরথী নদীতে ভাসিয়ে দিত। রাজার এই অত্যাচারের কারণে প্রজা বিদ্রোহ শুরু হয়েছিল। কৃষ্ণবর্ণ ও অত্যাচারী হওয়ার কারণে রংপুরের প্রজারা তাকে মহিষাসুরও বলতো। পরবর্তীকালে তার এই অত্যাচারের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তদন্ত শুরু করেন। তবে উপযুক্ত প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস করেন ও তাকে মহারাজ উপাধি দেন। 1805 সালে 18 এপ্রিল এই মহা অত্যাচারী শাসকের মৃত্যু হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।